হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের 187, 188 ও 189 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 187 পাতা খুলে নেবে। সেখানে দেখবে প্রথমে একটা ছবি দেওয়া রয়েছে, একটা ঘন দেখো জঙ্গলের মাঝে দেখো একটা জলাশয় রয়েছে। এই যে একটা জলাশয়, সেই জলাশয়ে দেখো এই যে হাতি, একটা বড় হাতি, একটা বাচ্চা হাতি, এরা কিন্তু জল পান করছে। তো এই ছবিটা তোমরা কিন্তু দেখে নেবে। ছবিটা দেখার পর নিচে দেখবে একটা গল্প রয়েছে। গল্পটার নাম কি? হাতির মা। কী নাম? হাতির মা। কার লেখা? লীলা মজুমদারের লেখা। হাতির মা লীলা মজুমদার, এটা তোমরা পড়ে নেবে। তো দেখি, চলো গল্পটা পড়ি আর তোমাদের বুঝিয়ে দিই, তোমরা বুঝতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বলা হচ্ছে, বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন, ভোর হবার কিছু আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয়। তাহলে কি বলা হচ্ছে? বেশিরভাগ বুনো জানোয়ার মানে যেগুলো বনে থাকে, বাঘ, সিংহ, হাতি, এরা হচ্ছে বুনো জানোয়ার। এই সমস্ত জন্তুগুলো সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন, ভোর হবার কিছুক্ষণ আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয়। তারপরে কি বলা হচ্ছে দেখবে, যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয়। তাহলে তারা জল খেয়ে নেয় কেন? দিনের আলোয় যাতে আর তাদের না আসতে হয়। কারণ দিনের আলোয় দেখা দেয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া। কারণ এই সমস্ত বন্য প্রাণীগুলো দিনের আলোতে যদি বেরোয়, তারা কি হবে? শত্রুর চোখে পড়ে যাবে, আর শত্রুরা কিন্তু তাদের খেয়ে ফেলবে। তাই ভোর আর সন্ধ্যা হলো ওদের জল খাবার উপযুক্ত সময়। তাহলে এই বন্য প্রাণীগুলোর ভোর আর সন্ধ্যা হচ্ছে ওদের জল খাওয়ার কিন্তু উপযুক্ত সময়। উপযুক্ত মানে সঠিক সময়। এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয়। এই সময়গুলো বলতে ভোর আর সন্ধ্যাকে বলা হয়েছে। ভোর আর সন্ধ্যাবেলা কি করে? বন্য প্রাণীরা জল খেতে আসে। তাই এই সময় যদি ছবি তোলা হয়, তাদের জল খাওয়ায় কিন্তু ব্যাঘাত ঘটবে। তাই ভোর আর সন্ধ্যাটা ছবি তোলার পক্ষে ভালো নয়। তারপর কি বলা হচ্ছে দেখবে, বলা হচ্ছে সুখের বিষয়, সব জানোয়ার সেই নোনা পাথরে 2-1 চাটন দিয়ে যায়। তাদেরও শরীর রাখার জন্য নুনের দরকার হয়। তাহলে আমাদের শরীরে যেমন নুনের প্রয়োজন হয়, ওই বন্য জানোয়ারদের শরীরেও কিন্তু নুনের প্রয়োজন হয়। একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট জলাশয়ের কথা শুনেছিল। তাহলে একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট জলাশয়ের কথা শুনেছিল, তার পাশে নোনা পাথরও ছিল। তাহলে এই নোনা পাথর কোথায় থাকে? জলাশয়ের পাশে থাকে। আর এই নোনা পাথরে চাটন দিয়েই কিন্তু বন্যপ্রাণীরা নিজের শরীরের নুনের চাহিদা মেটায়। সেখানে দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসতো। তাহলে ওই জলাশয়টাতে কিন্তু দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসতো। 187 পাতাটা আমরা পড়লাম, এবার পরের পাতায় দেখব। জলাশয়টা খুব ছোট, তাকে একটা গভীর গর্তও বলা যায়। তাহলে সেই জলাশয়টা কেমন ছিল? খুব ছোট ছিল। একে একটা গভীর গর্তও বলা যায়। ইংরেজিতে একে বলে ওয়াটার হোল। তাহলে দেখো, ছোট আর এই গভীর যদি গর্ত হয়, ইংরেজিতে একে বলে কি বলে? ওয়াটার হোল বলা হয়। এটা তোমরা মনে রাখবে। বন্ধুর ইচ্ছা, কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলে। তাহলে বন্ধুর একটা ইচ্ছে রয়েছে। কি ইচ্ছা? কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি কি তুলবে, এটাই হচ্ছে বন্ধুর ইচ্ছে। তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসলো। তাই বিকেল থাকতে থাকতেই সে কি করলো? একটা সেই জলাশয়ের ধারে একটা গাছে উঠে বসলো। তখন জলাশয়ের ধারে কেউ ছিল না। তাহলে তখন বন্ধু যখন গাছে উঠলো, জলাশয়ের ধারে কেউ ছিল না, কোনো জানোয়ার জন্তু কিছুই কিন্তু ছিল না। ঠিক তারপরেই কি ঘটনা ঘটলো দেখো। একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো। প্রকাণ্ড মানে অনেক বড় একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো। জল খাচ্ছে তো জলই খাচ্ছে, মানে অনবরত জল খেতেই আছে। তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল। তাহলে ওই পুরুষ হাতিটা জল খাচ্ছে আর বন্ধু গাছ থেকে সেটা দেখছে, আর কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে এতক্ষণ ধরে জল খাচ্ছে হাতিটা। এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো। তাহলে আমরা দেখলাম একটা পুরুষ হাতি জল খাচ্ছে, আর বন থেকে একটা বাচ্চা হাতি বেরিয়েও কিন্তু জলের কাছে গিয়ে দাঁড়ালো। কিন্তু জল অবধি এগুতে সাহস পেল না। কিন্তু সেই বাচ্চা হাতিটা কি জল অবধি এগুতে সাহস পেল না, এগিয়ে যেতে সাহস পেল না।
বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল। তাহলে ওই যে পুরুষ হাতি জল খাচ্ছিল সেটা এই বাচ্চাটাকে দেখেই, বাচ্চা হাতিটাকে দেখেই কিন্তু রেগে গেল, চটে গেল। চটে গেল মানে কি, রেগে গেল, সুর নেড়ে তেড়ে এলো। তাহলে ওই পুরুষ হাতিটা বাচ্চা হাতিটাকে সুর নেড়ে তেড়ে এলো। সে বেচারা অমনি জঙ্গলের দিকে ভাগলো। তাহলে সেই বাচ্চা হাতিটা কি করলো, পুরুষ হাতিটা তাকে সুর নেড়ে তাড়া দিতেই সে বেচারা জঙ্গলের দিকে ভাগলো, অর্থাৎ জঙ্গলের দিকে ছুটে চলে গেল। বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো। বুড়ো পুরুষ হাতিটা আবার কিন্তু এতক্ষণ জল খেলো, আবার জল খেতে শুরু করলো। আরম্ভ করা মানে কি, আরম্ভ মানে শুরু করা। হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো। তাহলে বুড়ো হাতি যে বাচ্চাটাকে তাড়িয়ে দিল, সেই বাচ্চা হাতিটা কিন্তু আবার এসে হাজির হলো। এবার তার সঙ্গে তার মাও এসেছিল। এবার কিন্তু বাচ্চাটা আর একা আসেনি, তার সাথে তার মাও এসেছিল। মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটুও ছোট ছিল না। তাহলে এই বাচ্চা হাতির মাটা যে বুড়ো হাতিটা জল খাচ্ছিল তার সমানই বড়, সে একটুও ছোট ছিল না, গায়ে পায়ে একেবারে বুড়ো হাতির সমান ছিল। মা আর ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইল। এবার কিন্তু মা হাতি আর বাচ্চা হাতিটা ওই বুড়ো হাতিটার দিকে একটুক্ষণ তাকিয়ে রইল। তাহলে 188 পাতার পড়াটা হলো। এবার পরে কি ঘটনা ঘটছে সেটা আমরা পরের পাতায় দেখব। তার আগে তোমরা নিচে একটা ছবি দেওয়া রয়েছে, দেখে নেবে। দেখো একটা হাতি অন্য একটা হাতিকে কিন্তু তাড়া করছে, আর বাচ্চাটা কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই ছবিটা তোমরা 188 পাতায় দেখে নেবে। তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে বুড়োর পিছনে এমনই জোরে সপাত করে এক বাড়ি মারল যে বুড়ো আঁতকে উঠে এক মুহূর্তও দেরি না করে ল্যাজ তুলে বনের দিকে দৌড় দিল। তারপর মা হাতি কী করলো, মা হাতি বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রাখলো, আর মা একা এগিয়ে আসলো আর সুর তুলে বুড়োর পিছনে এমনই জোরে সপাত করে বাড়ি মারলো। সপাত হচ্ছে, সপাত মানে হচ্ছে ওই বাড়ি মারার শব্দ। সপাত করে এক বাড়ি মারলো যে বুড়ো আঁতকে উঠে এক মুহূর্তেও দেরি না করে ল্যাজ তুলে বনের দিকে দৌড় দিল। আঁতকে ওঠা মানে কি, আঁতকে ওঠা মানে ভয় পাওয়া। তাহলে বুড়ো হাতি ভয় পেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি, এক মুহূর্ত দেরি না করা মানে খুব তাড়াতাড়ি ল্যাজ তুলে বনের দিকে দৌড় দিল। এরপরে আবার কি ঘটনা ঘটছে দেখো। তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেলো। তাহলে মা তো বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে এসেছিল, দিয়ে বুড়ো হাতিটাকে তাড়িয়ে দিল। তারপর মা বাচ্চার দিকে যখনই তাকালো সে এগিয়ে এসে পেট ভরে কিন্তু জল খেলো। তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল। তারপর বাচ্চা জল খেলো, মাও কিন্তু জল খেলো। তারপর বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল। বন্ধুও গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চলল। তাহলে এত সব ঘটনা ঘটছে, বন্ধু কিন্তু এখনও কোথায় রয়েছে, গাছে রয়েছে। আর বন্ধু এই সব ঘটনা দেখার পর গাছ থেকে নামলো এবং আস্তানার দিকে চলল, যেখানে মানুষজন থাকে আস্তানা, সেদিকে চলল। তার মানে হলো মানুষ আর জানোয়ারে আসলে খুব বেশি তফাৎ নেই। তাহলে এই গল্পটা পড়ে আমরা কি বুঝতে পারলাম, মানুষ আর জানোয়ারের আসলে খুব বেশি তফাৎ নেই। মানুষরা যেমন তাদের বাচ্চাকে যত্ন নেয়, আদর করে, কোনো বিপদ হলে বাচ্চাদের যেভাবে সহায়তা করে, বন্য প্রাণী হাতি হয়েও কিন্তু সে তার বাচ্চাকে সেভাবেই আদর যত্ন করলো, বিপদ থেকে রক্ষা করলো। তাহলে এই গল্পটা শেষ হলো। এটা একটা খুব মজার গল্প ছিল। গল্পটা তোমরা 2-3 বার রিডিং পড়বে, তাহলে কিন্তু তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আর তোমরা কিন্তু প্রত্যেকে মা বাবার কথা শুনবে, আর মা বাবারাও তোমাদের কিন্তু অনেক যত্ন নেবেন। এটাই এই গল্প থেকে আমরা আরও একটা শিক্ষা পেলাম। এরপরে প্রশ্ন শব্দার্থ যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখব, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। শব্দার্থগুলো দেখবে কি রয়েছে। শব্দার্থ মানে হচ্ছে শব্দের অর্থ। জানোয়ার, জানোয়ার মানে কি, পশু, জানোয়ার মানে পশু। নিতান্ত, নিতান্ত মানে খুব। অসহায়, অসহায় মানে নিরুপায়, কোনো উপায় নেই যার, নিরুপায়। আস্তানা, আস্তানা মানে বাসস্থান বা ডেরা। আস্তানা মানে বাসস্থানও হয়, ডেরাও হয়, যে কোনো একটা তোমরা বলতে পারো বা দুটোই তোমরা মনে রাখতে পারো, অসুবিধা নেই। তাহলে এই শব্দার্থগুলো কিন্তু তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে। এরপর হাতে কলমে, হাতে কলমে বিভিন্ন প্রশ্ন রয়েছে এই অনুশীলনীর, সেগুলো আমরা করব। একের দাগে দেখবে কি বলা হচ্ছে, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি, নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। একের প্রশ্নটা দেখবে কি রয়েছে, বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়। তাহলে এগুলো কিন্তু আগে আমরা পড়ে এসেছি রিডিংয়ে, তোমরা সেগুলো পড়ে নেবে।
আর এখানে দেখবে জায়গা অনেকটা কম রয়েছে, তাই এই প্রশ্নের উত্তরগুলো আমি একটা অন্য জায়গায় লিখে নিয়েছি। প্রথম প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নেবে, বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়। প্রথম প্রশ্নের উত্তরটা দেখবে কি হবে, বুনো জানোয়াররা কোনো নদী বা পুকুর থেকে জল খায়। তাহলে এই উত্তরগুলোতে কিন্তু তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে, আর লিখলেই হবে না, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু আসবে। বুনো জানোয়াররা কোনো নদী বা পুকুর থেকে জল খায়। আশা করি এতক্ষণ তোমাদের লেখা হয়ে গেছে। 2 নম্বর প্রশ্নটা দেখবে কি বলা হচ্ছে কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়। কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়। 2 প্রশ্নের উত্তরটা দেখবে, কারণ যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয়। কারণ দিনের আলোয় দেখা দেয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া, তাই ভোর আর সন্ধ্যাবেলায় ওরা পেট ভরে জল খেয়ে নেয়। তাহলে 2 প্রশ্নের উত্তরটা একটু বড় হবে, তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখে নেবে আর এটা মুখস্থ করে নেবে। ভিডিওটা বন্ধ করে তোমরা কিন্তু এটা লিখে নেবে আর তারপরে এটা মুখস্থ করে নেবে। 3 দাগের প্রশ্নটা দেখবে কি বলা হচ্ছে, কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়। কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়। 3 উত্তরটা দেখবে, ভোর আর সন্ধ্যা এই সময়গুলি ছবি তোলার পক্ষে ভালো নয়। আমরা ওখানে কিন্তু পড়ে এসেছিলাম আগেই, ভোর আর সন্ধ্যা এই সময়গুলি ছবি তোলার পক্ষে ভালো নয়। তাহলে এই প্রশ্নের উত্তরটাও লিখে নেবে তোমরা। 4 প্রশ্নটা দেখবে কি রয়েছে, শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়। 4 উত্তরটা দেখবে, নোনা পাথরে 2-1 চাটন দিয়ে জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায়। নোনা পাথরে 2-1 চাটন দিয়ে জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায়। তাহলে 4 উত্তরটাও তোমরা লিখে নেবে আর মুখস্থ করে নেবে। 5 নম্বর প্রশ্নটা দেখবে কি রয়েছে, ক্যামেরাম্যানের শখটি কী। তোমাদের বলে দিই, শখ মানে হচ্ছে ইচ্ছে। এবার 5 উত্তরটা দেখো, ক্যামেরাম্যানের শখটি হলো কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলার। ক্যামেরাম্যানের শখটি হলো কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলার। এটাও তোমরা লিখে নেবে আর মুখস্থ করে নেবে। 1-6 প্রশ্নটা দেখবে কি রয়েছে, বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন। বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন। 1-6 উত্তরটা দেখবে কি হবে, বুড়ো হাতিকে দেখে ভয় পেয়ে এবং তাকে জব্দ করতেই বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল। বুড়ো হাতিকে দেখে ভয় পেয়ে এবং তাকে জব্দ করতে বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল। 1-6 প্রশ্নের উত্তর এটা তোমরা লিখে নেবে, এটাও মুখস্থ করে নেবে। 1-7 প্রশ্নটা দেখবে কি রয়েছে, হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন। আমরা কিন্তু পাঠে আগেই পড়েছিলাম। দেখো উত্তরটা কি হবে, 1-7 হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান গাছের ওপরে উঠে বসেছিলেন। হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান গাছের ওপরে উঠে কিন্তু বসেছিলেন। তাহলে 1-7 এই প্রশ্নের উত্তরটাও কিন্তু হলো। তোমরা এই 7টা প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে আর পড়ে নেবে। আর এখান থেকে আমি তোমাদের একটা আলাদা প্রশ্ন করিয়ে দিচ্ছি, এটা কিন্তু বইয়ে দেয়া নেই। দেখো ওয়াটার হোল কি। গভীর গর্তের ছোট জলাশয়কে ইংরেজিতে ওয়াটার হোল বলে। এটা বইয়ে নেই, আমি তোমাদের আলাদাভাবে করিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে। আর ওয়াটার হোল কি তোমাদের অবশ্যই জানতেও ইচ্ছে করতো, তাই এটা করিয়ে দিয়েছি। গভীর গর্তের ছোট জলাশয়কে ইংরেজিতে ওয়াটার হোল বলে। এটাও তোমরা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে। 1 দাগের প্রশ্নগুলো তাহলে হলো। 2 দাগের প্রশ্নে দেখবে কি বলা হচ্ছে গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি, সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি। তাহলে আগের যে গল্পটি আমরা পড়েছিলাম সেই গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন শব্দ আমাদের খুঁজে বার করতে হবে, আর সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে। এখানে জায়গা নেই, আমি এটাও কিন্তু খাতায় করে নিয়েছি, তোমরা দেখতে থাকবে। 2 দাগের প্রশ্নটা আমি কিন্তু প্রথমে লিখে নিয়েছি, গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি, সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি। তো গল্পটা যদি তোমরা ভালো করে পড়ো, দেখবে গল্পের মধ্যে শত্রু এই কথাটা কিন্তু রয়েছে। শত্রুর কিন্তু এই তয়রফলাটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, তয়রফলা। এবার এই তয়রফলা দিয়ে নতুন একটা শব্দ লিখতে হবে। আমরা কি লিখেছি, মহেশী তয়রফলা মিত্র, এভাবে কিন্তু তোমাদের করতে হবে। তাহলে শত্রু, তয়রফলাটা যুক্ত ব্যঞ্জন, আর তয়রফলা দিয়ে মিত্র, নতুন একটা কথা লিখেছি। 2 নম্বরে দেখবে
সন্ধ্যা কিন্তু এই কথাটা ওই গল্পের মধ্যে ছিল। এখানে দন্ত নয় ধয়ে এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন, আর এই দন্ত নয় ধয় দিয়ে নতুন একটা কথা লিখতে হবে। দেখো ব দন্ত নয় ধয় সু বন্ধু, এটা কিন্তু আমরা লিখেছি। এই নতুন কথা মানে এই কথাটার মধ্যে কিন্তু এই দন্ত নয় ধয় এটা থাকতে হবে, তাহলেই হবে। 3 নম্বরে কি লিখেছি দেখো উপযুক্ত। উপযুক্ত এই যুক্ত ব্যঞ্জনটা কিন্তু গল্পে ছিল। আর এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা? কয় তয়ে। এই যে কয় তয়ে, কয় তয় দিয়ে একটা নতুন কথা আমাদের লিখতে হবে। কয় তয় দিয়ে দেখো র কয় তয় রক্ত, এটাও কিন্তু একটা যুক্ত ব্যঞ্জন যুক্ত নতুন কথা হচ্ছে। 4 নম্বরে আমরা কি লিখেছি? কিন্তু লিখেছি। এই কিন্তুটা কিন্তু ওই গল্পের মধ্যে ছিল, তোমরা ভালো করে খুঁজলেই পেয়ে যাবে। এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা? দন্ত নয় তয়ে। এই যে দন্ত নয় তয়ে এটা আলাদা করে লিখে নিয়েছি। এবার দন্ত নয় তয়ে রয়েছে এমন একটা কথা আমরা লিখব, নতুন কথা। তারপর সয়াকা দন্ত নয় তয়ে শান্ত, এটাও একটা যুক্ত ব্যঞ্জন যুক্ত নতুন কথা। 5 নম্বরে কি লিখেছি দেখবে? ইচ্ছা, হস্যই চয় ছয়াকা ইচ্ছা। এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা? চয় ছয়ে। চয় ছয়টা আমরা আলাদা করে নিয়েছি। এবার চয় ছয় দিয়ে চয় ছয় রয়েছে এমন একটা নতুন কথা লিখতে হবে। কি লিখেছি দেখো? অন্তু জয়াকা চয় ছয়কা যাচ্ছে, যাচ্ছে মানে কিন্তু যাওয়া। চয় ছয় রয়েছে, নতুন কথাও হলো। 6 নম্বরে আমরা কি লিখেছি দেখো? প্রকাণ্ড, পয়রফলা কয়কার মূর্ধন্য ডয়ে। প্রকাণ্ড মানে মস্ত, খুব বড়। তাহলে এখানে এই মূর্ধন্য ডয়ে এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন মূর্ধন্য ডয়ে, আর মূর্ধন্য ডয়ে রয়েছে এমন একটা নতুন কথা লিখতে হবে। দ মূর্ধন্য ডয়ে দণ্ড। দণ্ড মানে কিন্তু আবার সাজা, শাস্তি। 7 নম্বরে আমরা কি লিখেছি দেখো? বাচ্চা, বয়াকার চয় চয়াকার বাচ্চা। এখানে চয় চয়টা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। এই চয় চয় দিয়ে আমরা নতুন একটা কথা লিখেছি, দন্ত সয়াকা চয় চয়াকার সাচ্চা। এখানে যে শব্দগুলো কথাগুলো আমরা লিখেছি যুক্ত ব্যঞ্জন যুক্ত কথাগুলো, এগুলো সব কিন্তু গল্পের মধ্যে ছিল, তোমরা একটু ভালো করে খুঁজলেই পেয়ে যাবে। এবার সেখান থেকে আমরা যুক্ত ব্যঞ্জনটা আলাদা করে নিলাম, আর এই যুক্ত ব্যঞ্জন দিয়ে আবার নতুন কথা কিন্তু বানালাম। প্রশ্নে এটাই বলা হয়েছে, আমরা এটাই করেছি। তাহলে 2-এর দাগটাও সম্পূর্ণ হলো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 3-এর দাগে এবার কি বলা হচ্ছে দেখবে? বলা হচ্ছে উঙয় গ বসিয়ে লিখি। তাহলে দেখবে এই যে ফাঁক শূন্যস্থান জায়গাগুলো রয়েছে সেখানে উঙয় গ বসাতে হবে। তাহলে বর্গীর জ, এখানে যদি উঙয় গ বসাই, বর্গীর জ উঙয় গ লয় জঙ্গল, জঙ্গল হয়ে যাবে। এটা হবে দ উঙয় গ লয় দঙ্গল। এটা হবে অ উঙয় গ দন্ত ন অঙ্গন। এটা হবে পয়রফলা আকার উঙয় গয়ে মূর্ধন্য প্রাঙ্গণ। তাহলে এখান থেকে আমরা পেলাম জঙ্গল। জঙ্গল মানে বন জঙ্গল, তোমরা প্রত্যেকেই জানো। দঙ্গল, দঙ্গল মানে কিন্তু কুস্তি। অঙ্গন, অঙ্গন মানে কিন্তু হচ্ছে আঙিনা বা উঠান। অঙ্গন মানে আঙিনা বা উঠান। আর প্রাঙ্গণ, প্রাঙ্গণ মানে মাঠ। তাহলে এই মানে কটাও তোমাদের বলে দিলাম। 4-এর দাগে দেখবে কি রয়েছে? বিপরীত অর্থের শব্দ লিখি, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। দেখো উপযুক্ত, উপযুক্তের বিপরীত কি? অনুপযুক্ত। অ দন্ত নয় হস্যু প অন্তু জয়সু কয় তয় অনুপযুক্ত, উপযুক্ত অনুপযুক্ত। পিছনে, পিছনের বিপরীত কি? সামনে, পিছনে সামনে। বুড়ো জোয়ান, বুড়োর বিপরীত কি? জোয়ান। বুর্গি জয়কার অন্তস্থায়কার দন্ত না জোয়ান। তফায়কার তফাত, তফাতের বিপরীত কিন্তু মিল। তাহলে এই 3-এর দাগ আর 4-এর দাগ এগুলো তোমরা করে নেবে, আর কিন্তু মুখস্থ করে নেবে। এবার 5-এর দাগে দেখবে কি রয়েছে? বাক্য রচনা করি। বাক্য লিখতে হবে হাতি, মা, প্রকাণ্ড, মুহূর্ত, গর্ত, এগুলো দিয়ে কিন্তু বাক্য লিখতে হবে। এখানে জায়গা কম, এটাও কিন্তু আমি খাতায় করেছি, তোমরা দেখো। 5-এর দাগ দেখো বাক্য রচনা করি। প্রথমে কি ছিল? হাতি, হাতি দিয়ে একটা বাক্য লিখতে হবে। হাতি খুব বুদ্ধিমান প্রাণী, আমরা এটা লিখেছি, তোমরা অন্যও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যে বাক্যটা লিখবে তার মধ্যে এই হাতি এই শব্দটা থাকলেই কিন্তু বাক্য রচনা হবে। হাতি খুব বুদ্ধিমান প্রাণী, হাতি দিয়ে বাক্য লিখছিলাম বলে হাতির তলায় দাগ করে দিয়েছি আমরা, তোমরাও দিতে পারো। এরপর দেখো মা, আমি মাকে ভালোবাসি, আমি মাকে ভালোবাসি। তাহলে মা দিয়ে বাক্য রচনা আমরা লিখেছি এটা, তোমরা এটাও লিখতে পারো বা অন্যও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি দেখো মা কথাটা রয়েছে, তাহলে এটাই কিন্তু মা দিয়ে বাক্য রচনা হলো। তারপর রয়েছে দেখো প্রকাণ্ড, বাড়ির সামনে প্রকাণ্ড একটি বট গাছ, প্রকাণ্ড মানে অনেক বড়। তাহলে প্রকাণ্ড দিয়ে আমরা এটা লিখেছি, বাড়ির সামনে প্রকাণ্ড একটি বট গাছ। প্রকাণ্ড কথাটা কিন্তু এই বাক্যের মধ্যে রয়েছে। তারপর দেখো মুহূর্ত, মুহূর্ত মানে সময়। আমি এক মুহূর্ত দাঁড়াবো না, অর্থাৎ আমি একটুও দাঁড়াবো না। দেখো এর মধ্যে এই বাক্যটার মধ্যে মুহূর্ত কথাটা রয়েছে, আর তার নিচে কিন্তু আমরা আন্ডারলাইন বা দাগ দিয়ে দিয়েছি। তাহলে মুহূর্তে দিয়ে এটা একটা বাক্য হলো, তোমরা অন্যও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে গর্ত, গর্ত দিয়ে আমরা কি বাক্য লিখেছি দেখো? গর্তের মধ্যে বিষাক্ত পোকামাকড় থাকে, গর্তের মধ্যে বিষাক্ত পোকামাকড় থাকে। গর্ত কথাটা কিন্তু এই বাক্যের মধ্যে রয়েছে, তাহলে এটা কিন্তু বাক্য রচনা হলো। আর এর মধ্যে দিয়ে 5-এর দাগের প্রশ্নগুলোও কিন্তু সম্পন্ন হয়ে গেল।
আর আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে সাথে থাকবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মন দিয়ে পড়াশোনা করো।